শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনের সময় ধ্বংসস্তূপ দেখে হতবাক ও ব্যথিত হন সরকার প্রধান। তিনি বলেন, বিএনপি জামাত এর সাথে জড়িত। কোটা নিয়ে প্রজ্ঞাপন হওয়ার পরও কেন বিভিন্ন দফা দিচ্ছে শিক্ষার্থীরা, সেই প্রশ্নও রাখেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে অস্থির পরিস্থিতির পর নিরাপত্তা সংকটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ। এর প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমে। সবচেয়ে বেশি সংকটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এই অবস্থা চললে পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা, আশঙ্কা শিক্ষাবিদদের। তাদের পরামর্শ, করোনার সময়ের মতো বিকল্প উপায় হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখা জরুরি। কারফিউ শিথিলের সময় রাজধানী সহ সারা দেশে দেখা দেয় কর্মচাঞ্চল্য। ঢাকার সবকটি বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় দূরপাল্লার বাস। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন মহাসড়কে বাড়ে যানবাহন চলাচল। ক্ষতি পুষিয়ে নিতে আজ ছুটির দিনেও কাজ হয়েছে বিভিন্ন পোশাক কারখানায়। এবারে বিস্তারিত সংবাদ। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত যারা দেশের আনাচে কানাচে রয়েছে, শাস্তির আওতায় আনতে তাদের খুঁজে বের করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশনের মূল ভবন পরিদর্শন শেষে একথা বলেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 18 জুলাই রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের মূল কেন্দ্রে দিনভর দফায় দফায় হামলা চালানো হয়। তারা দিনের বিভিন্ন সময়ে ব্যাপক ভাঙচুর করা ও আগুন ধরিয়ে অভ্যর্থনা ও নিরাপত্তা কক্ষ, সেট সামগ্রী রক্ষণাগার, মুজিব কর্নার, টেলিভিশন মিউজিয়াম, যানবাহন, লাইভ করার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত এবং পুড়িয়ে ফেলে। এতে করে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সম্প্রচার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করতে আসেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই চ্যানেলে হামলার পর ধ্বংসস্তূপ দেখে হতবাক ও ব্যথিত হন সরকার প্রধান। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, পাকিস্তানি হানাদার বাহিনী পর্যন্ত বিটিভি ভবনকে ক্ষতিগ্রস্ত করেনি, সেখানে আন্দোলনের নামে কারা এখানে হামলা চালিয়েছে? বিএনপি জামায়াত এসবের সাথে জড়িত উল্লেখ করে জানান, 2013 সালে দল দুটির আগুন সন্ত্রাসের সাথে এবারের সহিংসতার ধরন আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলেননি। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল যে কি মেধাবী কি শুধু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? তুমি কে, আমি কে? রাজাকার। তোমার বাবা, আমার বাবা রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কোটা নিয়ে প্রজ্ঞাপন হবার পরও কেন বিভিন্ন দফা দিচ্ছে শিক্ষার্থীরা, সেই প্রশ্নও রাখেন তিনি। একটা মানলে আরেকটা মানলে আরেকটা। এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে দিয়ে দিয়েছে আরও একটা দফা। লন্ডন থেকে নির্দেশ দিয়ে বিভিন্ন দেশে মিছিল করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং সেই সাথে শ্রম বাজারকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলেন প্রধানমন্ত্রী। এদিকে বিকালে প্রধানমন্ত্রী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। চিকিৎসারতদের দেখে বেদনাহত হন সরকার প্রধান। বলেন, দল মত নির্বিশেষে সকল আহতদের
চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর মিছিল হবে, এটা আমি কখনো চাই না। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে অস্থির পরিস্থিতির পর নিরাপত্তা সংকটের কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষাবিদরা বলছেন, এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। নুরুন নাহার, ওয়েলের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে তৈরি পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের শিক্ষা কার্যক্রমের ওপর। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে 2 দফায় 4 দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে আগামী 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে কথা হয় নটরডেমের শিক্ষার্থী আসিফ আনজারের সাথে, যিনি এবার অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায়। বলছিলেন বারবার পরীক্ষা পেছানোর প্রভাব পড়ছে তার প্রস্তুতিতে। ডেফিনেটলি দেশের এরকম একটা উত্তাল পরিস্থিতি, আপনি পড়ালেখা করা বা আপনি ওভাবে টেবিলে বসে নিজের মনোযোগ ধরে রাখা বা দেশের খবর না নিয়ে আমি একাত্মভাবে পড়াশোনা করব, এটাও কিন্তু কখনোই সম্ভব হয় না। তো ওভারঅল যা হয়েছে এই ছুটির সময়টা বা এই সময়টায় পড়ালেখায় ডেফিনেটলি ছেদ পড়েছে। তার মতোই আরেক শিক্ষার্থী সাইরা সাদাফ আফরা। বিকারুন্নেসার এই শিক্ষার্থী চিন্তিত সামনে পরীক্ষা নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বিষয়ে। এটি একটি অনিশ্চয়তার বিষয় যে সামনে পরীক্ষাগুলো কবে হবে বা ঠিকমতো হবে কি না সেই বিষয়ে আমরা যেহেতু জানি না, তাই প্রস্তুতিতে একটি ব্যাঘাত ঘটছে। শুধু শিক্ষার্থীরা নন, চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরাও। এবার পরীক্ষা বন্ধ হওয়ার পিছনে আমাদের দুশ্চিন্তার কারণ আরও বেশি। অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের দেশে ঘটল। এখন সামনের দিকে সরকার কিভাবে কি প্রস্তুতি নেয়, কবে নাগাদ খোলে, এটা আমাদের আসলে খুব ব্যাপকভাবে দুশ্চিন্তার একটা কারণ। শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ মনে করেন, শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, বিদ্যালয়গুলোর চলমান মাধ্যমিক পর্যায়ে ষান্মাসিক পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। নতুন শিক্ষাক্রমের আলোকে এই মূল্যায়ন কার্যক্রম চলছিল। প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিছিয়ে পড়বেন শিক্ষার্থীরা। দেশের অবস্থা যাই হোক না কেন, আমরা কখনো এই কথাটা বলবো না আমাদের ছাত্রছাত্রীরা যাতে পড়ালেখা বন্ধ করে, বরং তারা পড়ালেখা করতে পারে, জ্ঞানার্জন করতে পারে, এই রকম একটা পরিবেশ সেটা যেভাবেই পারি সেটা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ভিন্ন উপায়ে হলেও চালু রাখার উদ্যোগ নেওয়া যায়। সকল ক্লাস না হলেও আমরা সিলেক্টিভ কিছু ক্লাস, যেমন হতে পারে সেটা ল্যাঙ্গুয়েজ, হতে পারে সেটা ম্যাথ, হতে পারে সেটা সায়েন্স, যে বেসিক 2-1টা ক্লাস জুমে ওই যে আমরা যেভাবে করেছিলাম আগে করোনার সময়, এটা চালু করা উচিত। 16 জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। একই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত 300 কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। জানান, এসব সংস্কারের পরই খুলবে ক্যাম্পাস। সকালে বিভিন্ন হল ঘুরে দেখেন উপাচার্য। হামলায় স্যার এএফ রহমান হলে সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এই হলে বরাদ্দ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কক্ষও ভাঙচুর হয়। এছাড়া জসীমউদ্দিন হল, সূর্য সেন, জহুরুল হক, শহীদুল্লাহ ও মহসিন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়। উপাচার্য বলেন, আকস্মিকভাবে মারামারি শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে হল প্রভোস্টরাও ভাঙচুর ঠেকাতে পারেননি।
কারফিউর সময়সীমা আরও শিথিল হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও অনেকটাই কর্মব্যস্ত রাজধানী ঢাকা। গত কয়েকদিনের চেয়ে বেশি যানবাহন দেখা গেছে সড়কে। দূরপাল্লার পরিবহন চলাচলও ছিল অনেকটাই স্বাভাবিক। কারফিউ শুরু হওয়ার 7ম দিনে রাজধানীতে জনজীবন অনেকটাই স্বাভাবিক। আজ ও আগামীকাল ঢাকায় কারফিউ শিথিল থাকছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এ দুদিন 9 ঘন্টা করে বিরতি থাকার খবরে সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন কাজে রাস্তায় নামতে দেখা গেছে ঢাকাবাসীকে। দূরপাল্লার পরিবহনও ঢাকা ছাড়ে সকাল থেকেই। যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে আজ ও কাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও বিভিন্ন সময় অনুযায়ী তা শিথিল রয়েছে। কারফিউ শিথিল করায় মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা বেড়েছে। স্থানীয় রুট ও ঢাকাগামী পরিবহনগুলো স্বাভাবিক সময়ের মতো চলেছে। গাজীপুর সহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন বাস স্ট্যান্ডের অবস্থা স্বাভাবিক রয়েছে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে হাইওয়ে পুলিশ। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে আজ বন্ধের দিনেও খোলা ছিল চট্টগ্রাম ও সাভারের পোশাক কারখানা। বিএনপি বরাবরই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। এ কারণে আন্তর্জাতিক তদন্তের কথা বলেছেন বিএনপি মহাসচিব। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছেন। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। রাষ্ট্রবিরোধী চক্র কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে মিথ্যা মন্তব্য ছড়াচ্ছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা জানান। বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। সরবরাহ বাড়লেও 2 দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। মাসখানেক আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গুনে গুনে 12টি টমেটো ওঠে 1 কেজির পাল্লায়, দাম 180 টাকা। অর্থাৎ খুচরা বাজারে প্রতি পিস ভারতীয় টমেটোর দাম করে 15 টাকা। চীন থেকে আনা গাজরও বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। আসলে এই দুইটা পণ্য হচ্ছে বাইরের, ওইটা চায়না, এটা ইন্ডিয়ান। এই দুইটা পণ্যের দাম বেশি, আর যেগুলো দেশি মাল এগুলো সীমিতের ভিতরে আছে। গেল সপ্তাহের চেয়ে সরবরাহ বাড়লেও কাঁকরোল আর বরবটি সহ স্থানীয়ভাবে উৎপাদিত অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। গত 2 দিনে যেরকম আমদানি ছিল, এই 2 দিনে আমদানিটা কম, এই কারণে কেজি প্রতি 10-20 টাকা বাড়তি। আমাদেরও বেশি কেনা লাগতেছে, বেশি বিক্রি করা লাগতেছে। কিছু কিছু সবজি টুরিজম পাওয়া যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই বেশি। মাসখানেক আগে খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি মোটা আর সরু চালে দাম বাড়ে 3 থেকে 6 টাকার মতো। গেল সপ্তাহে আরেক দফায় বাড়ে 2 থেকে 3 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে আজও সেই দরে বিক্রি হচ্ছে চাল। মিনিকের আগে কিন্তু 62-64 টাকা, অন কিলো লাগে 68-70 টাকা। বিক্রি বর্তমানে আপনার 72-70। এই দেশে তো কোনো জিনিস বাড়লে আর কমতে চায় না। এই যে আমার আর আপনার মতো মানুষের কমানো সম্ভব না। কেজি প্রতি 5 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 115 টাকায়। পাড়া আর মহলায় যা বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজের দর 100 থেকে 105 টাকা। তবে সপ্তাহ 2 ধরেই অপরিবর্তিত আদা রসুনের দাম। ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি করছি 110 টাকা, আজকে বিক্রি করতেছি আপনার 100 টাকা বেশি, পাল্লা বেচলে 480 টাকা 90 টাকা বেশি। আর পাবনার পেঁয়াজ পাল্লা নিলে 570-80 এরকম বেচতেছে। এই বাজারটা আরও ওইভাবে একটু মনিটরিং করা দরকার, কেননা তারা এক অজুহাতে বাড়াই দিচ্ছে আর কমাচ্ছে না।
সরবরাহ বাড়ায় কমেছে মাছ মুরগির দাম। 15 থেকে 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা কেজিতে, আর 300 টাকার সোনালী নেমেছে 280 টাকায়। এছাড়া কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে সব ধরনের চাষের মাছের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। কোটা আন্দোলন ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর, বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ। কারফিউ শিথিলের সময় রাজধানী সহ সারা দেশে দেখা দেয় কর্মচাঞ্চল্য, ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও কাজ হয়েছে পোশাক কারখানায়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।